দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভুল না বোঝে। সেনাবাহিনী মাত্র কয়েকজন জেনারেল না, এখানে লক্ষ লক্ষ সৈনিক যারা আপনাদের ভাই, আপনাদেরই সন্তান, আপনাদের আশেপাশের লোক, আপনাদের প্রতিবেশী, সব তারা অত্যন্ত দেশপ্রেমিক। তারা বাংলাদেশের ব্যাপারে কোনো কিছু তারা শুনতে রাজি না। ইন্ডিয়ার কথা শুনতেই রাজি না। তারা চাকরির স্বার্থে, শৃঙ্খলার স্বার্থে কথা বলে না, বলতে পারে না, নিয়ম নাই। কিন্তু তারা কিন্তু সাপোর্ট দিবে না। আপনারা মনে রাখবেন, তারা বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপে সাপোর্ট দেবে না, তারা বাংলাদেশের পক্ষে সবসময় থাকবে। এজন্য আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন। আমার সবার কাছে অনুরোধ, ৫ই আগস্ট থেকে ৮ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো বস্তুত সরকার ছিল না। কোনো কোনো সরকার কোনো মানে নেতৃত্ব ছিল না। তাহলে ওই সময় এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যদি জরুরি অবস্থা হোক অথবা সামরিক এম শাসন জারি করে দেশের ক্ষমতা গ্রহণ করতেন, তাহলে কি খুব একটা বেগ পেতে হতো তাকে? আমি তো মনে করি না। আমি তো এরশাদের সময় মার্শাল ল দেখেছি। আমরা সে সময় সেনাবাহিনীতে ছিলাম। যদি উনি টেলিভিশনে গিয়ে ৬ তারিখে বলতেন যে জাতির বৃহত্তর স্বার্থে, দেশের সার্বভৌমত্ব এবং দেশের স্বাধীনতা রক্ষার স্বার্থে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেছে। শেখ হাসিনা পালিয়ে গেছে এবং আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হলো এবং আওয়ামী লীগের সমস্ত কার্যক্রমের অপকর্মের বিচার করা হবে। আমার তো মনে হয় বাংলাদেশে তখন সবচেয়ে বড় হিরো হতেন উনি। উনি তো সেটা করেননি। উনি ফ্যাঁ করে ওখানে প্রফেসর ইউনূস আর ওই যে কি বলে আপনাকে প্রফেসর ইউনূস পরে এসছে, আসিফ নজরুলদের পিছনে উনি দৌড়াদৌড়ি করেছেন। যাতে করে একটা বেসামরিক প্রশাসন আসে এবং দেশের জনগণ আশ্বস্ত থাকে যে দেশে সামরিক আইন হয়নি। আজকে কি তার এটা দোষ হয়েছে? যে উনি বাংলাদেশের ব্যাপারে কোনো কথা বলতে পারবে না? উনি নাকি শপথ ভঙ্গ করেছেন। বাংলাদেশে কোন জায়গাটার কোন লোকগুলো দেখেন তো আমাকে দেখান আপনি। কোথাকার সচিব বলেন, আপনার মন্ত্রীরা যারা ছিল, এখনো যারা আছে, বিচারপতিরা তো ভাই মিটিং এ পাবলিক মিটিং এ যেয়ে বলতো যে আমরা বিধিবদ্ধ রাজনীতিবিদ। আমরা শপথ গ্রহণকারী রাজনীতিবিদ। আমরাও রাজনীতি করতে পারি, আমরা রাজনীতি করতে পারি। সবাই তাদের রাজনীতি মতবাদ প্রকাশ করত। তাদেরকে তো বরখাস্ত করা হতো না। কিচ্ছু হতো না। হ্যাঁ, ধরে নিলাম ফ্যাসিবাদী শাসন। আজকেও কি বলছে না? আজকেও যে কথাবার্তাগুলো আমরা শুনছি, তাহলে সেনা প্রধান যদি তার বাহিনীর লোকজনকে নিয়ে আলোচনা করেন, বাহিনীর লোকজনের মতামত জানতে চান যে দেশের এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়? আমরা কেন ভুলে যাই যখন কোনো সমস্যা দেখা দেয়, বন্যা হয়, দুর্যোগ হয়, দেশ একটা কোনো প্রবলেমে পড়ে, তখন তো জনগণ আশা করে সেনাবাহিনী আমাদেরকে এ ব্যাপারে সহায়তা করবে। যখন পুলিশ পালিয়ে যায় বাংলাদেশের সমস্ত জায়গার, থানাগুলো অকার্যকর হয়ে যায়, তখন সেনাবাহিনী এসে এগুলো ঠিক করে। যখন রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, তখন সেনাবাহিনী। আর সেনাবাহিনী যদি তারা যদি একটা কথা বলে, যে দেশের ব্যাপারে কথা, তারা কি বাংলাদেশের সন্তান না? আমি জানতে চাই জনগণের কাছে। আজে বাজে লোক, তাদের কোনো পরিচয় আমি জানি না। ৫ই আগস্টের পরে তাদের কথাবার্তা বিরাট কথাবার্তা সে এবি পার্টির লোকজনের। মঞ্জু, সে শিবিরের সাবেক সভাপতি মঞ্জু, সব আপনার আপনার এবি পার্টির সভাপতি। উনার ওনার তৎপরতা সন্দেহজনক। উনি প্রফেসর ইউনূসের সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং অত্যন্ত প্রভাবশালী। এই কামাল মজুমদার যেগুলো দেখেছেন আপনার আওয়ামী লীগের বিভিন্ন সচিব-টচিব, এরা নিয়োগ দিয়েছে। এই ভদ্রলোকের সাথে আমার কয়েকবার কথা হয়েছে বাংলাদেশ যখন গিয়েছি। সে আমাকে প্রফেসর ইউনূসের দেখা করতে দেয়নি। আগে বলেছিল বাংলাদেশ থেকে যে ব্যবস্থা করবে, পরে আমাকে দেয়নি। পরে আমি জানতে পারলাম যে বিএনপির লোকজনকে ঘেঁষতে দেবে না। আমি যদি বিএনপি ভাবাপন্ন, বিএনপির সমর্থক, বিএনপির কর্মী, আমাদেরকে ঘেঁষতে দেবে না। এগুলো তো আমরা মানুষকে বলতে চাই না। ব্যারিস্টার ফুয়াদ এত বড় তালে বড় হয়েছেন উনি সেনানিবাস জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। কে তাকে এই সাহস দিয়েছে? সেনাবাহিনী কি সঠিক সময়ে জনগণের সাথে নেমে আসেনি ৭ই নভেম্বরের মতো? সিপাহী জনতার বিপ্লব কি হয়নি? যদি সেনাবাহিনী সেদিন জনগণের কাতারে না আসতো, পূর্ণভাবে এটাকে সহায়তা করত সেই গণহত্যায়, এবং সাথে হাসিনার ইশারায় মোদির সেনাবাহিনী যদি বাংলাদেশে প্রবেশ করত, কি হতো তখন বাংলাদেশে? কি ভয়াবহ চিত্র হতো আমরা চিন্তা করতে পারি না। চিন্তা করলে ভয় লাগে। চিন্তা করলে শিউরে উঠি। তাহলে আজকে এসে
যেসব কথাবার্তা আমরা বলছি, আমাদের লোকজন বলছে, এগুলা কি আপনার বাস্তবসম্মত? একটু আগে আপনার শুরুর আগে দেখলাম কে জানি বলেছেন, ওই যে আমাদের আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, আমি ওনাকে খুব পছন্দ করি। মজলুম সম্পাদক উনি, নির্যাতিত হয়েছেন। উনি অনেক রক্ত ঝরিয়েছেন। এখন বাংলাদেশে এসেছেন, ইউনিভার্সিটি ছিলেন। উনি বলেছেন, ১৫ বছরে আপনার কোনো উদ্বেগ দেখিনি কেন? কার কথা বলেছেন? সেনাপ্রধান ওয়াকারের কথা। আমি তো ১৫ বছরে অনেক লোকের উদ্বেগ দেখিনি। প্রফেসর ইউনূসেরও তো কোনো উদ্বেগ দেখিনি আমি ১৫ বছরে। বাংলাদেশ নিয়ে, উইথ অল রেসপেক্ট। কখনো কি দেখেছেন প্রফেসর ইউনূস বাংলাদেশ নিয়ে অনশন করেছেন বা আপনি মিছিল করেছেন বা মিছিলের মধ্যে উনি আহত হয়েছেন, জেলে গিয়েছেন? উনি ওনার গ্রামীণ ফোনের প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে শেখ হাসিনা প্রতিহিংসাবশত ওনাকে কেস দিয়ে ওনাকে জেলে রাখার জন্য ব্যবস্থা, ওনাকে হেনস্থা করার ব্যবস্থা করেছিল। সেটার ব্যাপারে উনি আইনি লড়াই করছিলেন। তো বাংলাদেশের ব্যাপারে তো কোনো উদ্বেগ দেখিনি। ব্যক্তিগত উদ্বেগ থাকতে পারে। আজকে সেনাপ্রধান যদি বাংলাদেশের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে, তাহলে ১৫ বছর করেননি, এখনো করতে পারবেন না, এরকম কোন আইন কি আছে? বহু লোক তো আছে ১৫ বছর কিছু করেনি। আজকে যারা উপদেষ্টা আছে তাদেরকে জীবনে ১৫ বছর দেখিনি। কখনো দেখিনি। অনেক মানুষ আছে, বিএনপির অনেক নেতা, মোশাররফ আহমেদ ঠাকুর যারা নাম-টাম দেখি অনেক টক শোতে। তাদেরকে তো আমি জীবনে আমি চিনি না ভাই ব্যক্তিগতভাবে। আমি হাজার টক শো করেছি, আমি দেখিনি। আমি কোনদিন তাদেরকে বিএনপির নেতা হিসেবে, হতে পারেন বিএনপির নেতা, কিন্তু দেখিনি। উল্লেখযোগ্য ছিলেন না। যারা ছিলেন শামসুজ্জামান দুদু সহ তারা ছোটখাটো কথা বলতেন, মাঝে টক শোতে যেতেন। এখন তারা এমন বড় কথা বলছেন, পেশাব করলে ভেসে যাবে। তো এগুলা কি আমরা এখন বলব যে আপনি ১৫ বছর বলেননি, এখন বলছেন কেন? এরকম কোন টাইম লাইন তো নাই ভাই। ১৫ বছর বলেনি অনেকেই। খলিলুর রহমান তো ১৫ বছর দেখিনি কোনদিন। আপনি দেখেছেন ভাই? আপনি বলেন তো ওকে। আপনি ওনাকে চিনেন? এই যে এখন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভাই, সিকিউরিটি অ্যাডভাইজার, আপনি জানেন কত বড় ইম্পোর্টেন্ট জিনিস এটা? কত ক্ষমতাশালী এবং কত বড় তার দায়িত্ব। তাকে তো আমরা তো জীবনে তার নামও শুনি নাই। হতে পারে উনি একজন স্কলার, উনি বিদেশে পড়েছেন, অনেক বিরাট স্কলার। উনি আইনস্টাইনের কাছাকাছি। কিন্তু ১৫ বছরে তো উদ্বেগ দেখিনি। উনার কোনো বক্তব্য দেখিনি। উনার ইউনাইটেড নেশনের সামনে উনার কোনো অবস্থান দেখিনি। এখন কি আমরা বলব যে ভাই আপনি এখন কোথা থেকে আসলেন? এটাই হয়। বিপ্লব পরবর্তীতে অনেক মানুষ যারা আগে নির্যাতিত ছিল, কথা বলতে পারত না, কথা বলতো না, তারা ইনভলভ হয়। তাদেরকে ইনভলভ করতে হয়। তাহলে জাতি দিক নির্দেশনা পায়, সামনের দিকে যেতে পারে। কাউকে ছোট করা, আমার মনে হয় সেনাবাহিনীকে তাচ্ছিল্য করলে কার লাভ হয়? ভারত খুশি হয়, হাসিনা খুশি হয়। হতে পারে হাসিনা আত্মীয়। সে তো আত্মীয় থাকার পরেও সে হাসিনাকে তো সুযোগ দেয়নি। হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বারবার আপনারা বলে থাকেন ৬৩২ জন লোককে উনি আশ্রয় দিয়েছেন। ৬৩২ জনের লিস্ট, ২৬ জনের লিস্ট কি আপনারা দেখেছেন? হ্যাঁ, ৬২৬ জন, সরি। এই তালিকা কি আপনারা দেখেছেন? লিস্ট প্রকাশ করা হয়েছে গত ২-৩ দিন আগে। লিস্টটা জি, আইএসপিআর প্রকাশ করেছে। এই লিস্টটা আমি দেখলাম। পুঙ্খানুপুঙ্খ করে লিস্টটা আমি দেখলাম। লিস্টটার মধ্যে কমপক্ষে আমার মনে হয় ৫০০ র উপরে পুলিশ সদস্য আছে। সাধারণ পুলিশ সদস্য, কনস্টেবল লেভেলের। তারা আশ্রয় নিয়েছে জীবনের ভয়ে, যত জনগণ তাদেরকে অ্যাটাক করবে। তো এখন এর মধ্যে যদি ৬২৬ জনের মধ্যে যদি আপনার এটলিস্ট ৬০০ জন যদি পলিটিশিয়ান হতো, আওয়ামী লীগের লুটেরা হতো, তাহলে আমরা বলতাম ঠিক আছে। এখন মানুষে আশ্রয় নিয়েছে, সেনাপ্রধান নিজে তো স্বীকার করেছে যে এটা সময়ের পরিস্থিতিতে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, কিন্তু তাদেরকে বিচারের সোপর্দ করা হবে। এর মধ্যে অনিয়ম অনেক আছে। এটার জন্য সেনাপ্রধান আমাদের কাছে না, সেনাবাহিনীর কাছেই দায়বদ্ধ। সেনাবাহিনীর অফিসাররাই প্রশ্ন করছে। সেনাবাহিনীর অফিসার কনফারেন্সে প্রশ্ন উঠেছে। কয়েকজন অফিসার আমাকে জানিয়েছে, ওখানে জিজ্ঞেস করা হয়েছে যে এর দায় সেনাবাহিনী কেন নেবে? কেন করলো? কিন্তু আপনি চিন্তা করেন মনির ভাই, ওই সময়ে শেখ হাসিনা আছে কি নাই কেউ জানে না। এমনকি শেখ হাসিনা ফ্লাই করে চলে যাওয়ার পরেও পুলিশ কিন্তু জানতো না শেখ হাসিনা চলে গেছে। তারা কিন্তু বিভিন্ন জায়গাতে তখনও প্রতিরোধ করছিল, মানুষকে গুলি করছিল। ওই অবস্থাতে যদি সেনাপ্রধান কিছু লোকের কিছু আশ্রয় দিয়েও থাকে, আমি বলছি না খুব ভালো কাজ করেছে। এটার ব্যাপারে বিচার হওয়া উচিত, এটার ব্যাপারে জবাব দিয়ে হওয়া উচিত। এবং ওয়াকার নিশ্চয়ই এটার ব্যাপারে জবাব দিতে বাধ্য, দেবে। অবশ্যই দিতে হবে। কিন্তু তার জন্য আপনি বাংলাদেশের ভবিষ্যৎকে আপনি এভাবে করে একটা কনফিউশন এর ভেতরে নেবেন, আজে-বাজে কথা বলে।
ঢাকা সিটিকে ব্লক করে দিবেন খামাকা খামাকা। 7 দিনের জন্য মেয়র হওয়ার কথা এখন যদি হয়, এর জন্য কেন ঢাকা সিটির অরাজকতা করা হলো? কেন প্রফেসর ইউনূসের পদত্যাগের প্রশ্ন আসলো? কেন আবার পদত্যাগ নিয়ে আবার রুমিন ফারহানা হাসাহাসি করলো? যে এটা একটা অভিনয়। জনগণের পাওয়ার জন্য, সহানুভূতি পাওয়ার জন্য সবাই পায়ে ধরবে। এসব ধরনের বাজে কথাবার্তা, এগুলোর জন্য কোনো প্রবলেম নাই। কথার কি কোনো লিমিট নাই? দর্শকবৃন্দ যারা এখানে আসেন সাধারণ মানুষ বাংলাদেশের, অতি সাধারণ। তারা পর্যন্ত কথার লিমিট রেখে কথা বলে। আমি তো খেয়াল করি। তাদের এই সেন্সটা আছে কোনটা বলতে হবে, কোনটা বলতে হবে না। কেন বিএনপির নেতাদের এই সেন্সটা নাই? আমরা বিএনপি করি বলে আমরা লজ্জা পাই। যে তাদের কথাবার্তা যা কিছু এখন বলতে পারে ওপেন। আগে তারা কিছু বলতে পারতো না, এখন তারা সবকিছু বলে। পেশাব, পায়খানা যা কিছু বলতে হবে, ধাওয়া করব, ভেসে যাবে, এই কথাবার্তা তো আমরা আমাদের বাপ-মার কাছে শিখি নাই। এগুলো অত্যন্ত লো লেভেলের কথাবার্তা। এই কথাবার্তাগুলোর প্রতিবাদ করলাম এবং আমি আশা করব বাংলাদেশের জনগণ যেন দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভুল না বোঝে। সেনাবাহিনী মাত্র কয়েকজন জেনারেল না। এখানে লক্ষ লক্ষ সৈনিক যারা আপনাদের ভাই, আপনাদেরই সন্তান, আপনাদের আশেপাশের লোক, আপনাদের প্রতিবেশী, সব আমাদের গ্রাম বাংলার ছেলেরা আমাদের সৈনিক। তারা অত্যন্ত দেশপ্রেমিক। তারা বাংলাদেশের ব্যাপারে কোনো কিছু তারা শুনতে রাজি না। ইন্ডিয়ার কথা শুনতেই রাজি না। তারা চাকরির স্বার্থে, শৃঙ্খলার স্বার্থে কথা বলে না, বলতে পারে না, নিয়ম নাই। কিন্তু তারা কিন্তু সাপোর্ট দিবে না। আপনারা মনে রাখবেন, তারা বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপে সাপোর্ট দেবে না। তারা বাংলাদেশের পক্ষে সবসময় থাকবে। এজন্য আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন। আমার সবার কাছে অনুরোধ।